শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অক্টোবরে অজ্ঞাতনামা লাশ আর কারা হেফাজতে মৃত্যু বেড়েছে। এ মাসে নামহীন লাশ ৬৬ আর হেফাজতে ১৩ মৃত্যু। মির্জা ফখরুলের অভিযোগ, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ৮% বেশি থাকা বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি নেমে এসেছে 0.১%। কোভিডের সময়ও এত খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। দিন মজুরদের সহায়তা দেওয়ার নাম করে জাতীয় পরিচয়পত্র নিয়ে ২৫০ কোটি টাকার ঋণ তাদের নামে তুলেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চলতি অক্টোবর মাসে দেশে অজ্ঞাতনামা লাশ এবং কারা হেফাজতে মৃত্যু সেপ্টেম্বর মাসের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। এই তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। প্রতিষ্ঠানটির অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। MSF বলেছে, এসব ঘটনায় জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সবার সামনে প্রতিফলিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই দুই ঘটনা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ আছে। MSF প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে। শুক্রবার অক্টোবর মাসের প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যানুসন্ধানের উপর ভিত্তি করে MSF মানবাধিকার প্রতিবেদন তৈরি করে। MSF এর প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মোট ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিতই নয়, বরং নাগরিক জীবনের নিরাপত্তাহীনতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে এর সংখ্যা ছিল ৫২। এসব অজ্ঞাতনামা লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান, মহাসড়ক বা সড়কের পাশে, সেতুর নিচে, রেললাইনের পাশে, ফসলি জমিতে ও পরিত্যক্ত স্থানে পাওয়া যায়। MSF এর তথ্য অনুযায়ী অক্টোবরে কারা হেফাজতে মোট ১৩ জন বন্দীর মৃত্যু হয়েছে। গত মাসে এ সংখ্যা ছিল মোট ৮। এ মাসে ৬ জন কয়েদি এবং ৭ জন হাজতির মৃত্যু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ৩১ অক্টোবর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেখা গেল যখন এটা তারা উপস্থাপন করলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, তখন সেটায় অনেক পার্থক্য। বিশেষ করে তারা যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন। এ ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি। বিএনপিকে সংস্কারের বিপক্ষ দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল বড় ধরনের সংস্কার। বিনিয়োগ খরার কারণে সর্বশেষ ২৪-২৫ অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 0.১% নেমেছে। এমনকি কোভিডকালের চেয়েও এ সময় কম প্রবৃদ্ধি হয়েছে। বছর ৫ আগে কোভিড মহামারীকালে লকডাউনের কারণে পুরো বিশ্ব একরকম থমকে গিয়েছিল। বৈশ্বিক মহামারীর সে বছর বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগে 0.২% মতো প্রবৃদ্ধি হয়েছিল। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, ২০১৭-১৮ অর্থ বছরে বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছিল ১৪.৫%। এরপর ২০১৮-১৯ অর্থ বছরে এটি ৮.৬% নেমে যায়। কোভিডের কারণে ১৯-২০ অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল মাত্র 2%,
তবে লকডাউন তুলে নেওয়ার পর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলে 2020-21 অর্থ বছরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বেড়ে 7.8% দাঁড়ায়। এর পরের বছর 21-22 অর্থ বছরে এটি আরও বেড়ে হয় 11.8%। অবশ্য 22-23 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধিতে বড় ধস নামে। অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল 2.9%। এরপরের 23-24 অর্থ বছরে কিছুটা বেড়ে প্রবৃদ্ধি হয় 4.3%। সর্বশেষ 24-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগে মাত্র 0.1% প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। চলতি মাসের 12 অক্টোবর হঠাৎ একটি ঝাড়ু মিছিল রাজনীতিতে নানা আলোচনার জন্ম দেয়। ঝাড়ু মিছিলটি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। যে মিছিলে কয়েক শত নারী অংশ নিয়েছিলেন। মিছিলের ব্যানারে ছিল জোনায়েদ সাকির নাম, যেখানে তাকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে উপজেলাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জোনায়েদ সাকিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের একজন। এই জোটটি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে গণতন্ত্র মঞ্চ। সচেতন মহিলা সমাজের ব্যানারে মিছিল হলেও অভিযোগ উঠে এর পেছনে ভূমিকা রেখেছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। এমনকি মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ওই এলাকায় বিএনপি থেকে ধানের শীষে প্রার্থী দিতে হবে এমন দাবিও তুলেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যে চিত্র দেখা যাচ্ছে সেটা জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি শুরু হলে দেশের বিভিন্ন এলাকাতেও স্পষ্ট হয়ে উঠবে এমন আশঙ্কা আছে খোদ দলটির ভেতরেই। কারণ এর আগে চলতি বছরই পটুয়াখালীতে নিজ নির্বাচনী আসনে জনসংযোগে গেলে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। সেখানেও অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির বিরুদ্ধে। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি অক্টোবরের মধ্যেই 200 আসনে বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে একজনকে দলের প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পট পরিবর্তনের পর এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত ইসলামী। জামায়াত বছরখানেক আগেই প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রচারণাতেও মাঠে নেমে গেছে। পুলিশের ডিআইজি AKM এহসানুল হক কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন। 29 অক্টোবর থেকে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে আর অফিস করছেন না এহসানুল হক। পুলিশ একাডেমির পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার এড়াতেই তিনি রহস্যজনকভাবে পুলিশ একাডেমি থেকে উধাও হয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল ইসলাম বলেন, ডিআইজি এহসানুল হক পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক শাখার দায়িত্বে ছিলেন। তবে বুধবার থেকে কোনো ধরনের ছুটি ছাড়াই তিনি অফিসে অনুপস্থিত। বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম একটি গ্রাম হলদাসিয়া। এই গ্রামের লোক সংখ্যা প্রায় 2000। পাহাড় ঘেরা গ্রামটির চারিদিকে রবার বাগান। পুরুষদের পেশা দিনমজুরি। করোনা ভাইরাসের প্রকোপের সময় এই গ্রামের বাসিন্দা কয়েকজনের কাছ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা এবং চাকরি দেওয়ার কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এর প্রায় 1 মাস পর তাদের পটিয়া সাব রেজিস্ট্রি অফিসের পাশের একটি দোকানে নেওয়া হয়। সেখানে তাদের 20-30 হাজার টাকা দিয়ে ইংরেজিতে লেখা নথিপত্রে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। এরপর 2023 সাল থেকে তাদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক UCB থেকে ঋণের নোটিশ আসা শুরু করে। তখন তারা বুঝতে পারেন স্বাক্ষর ও টিপসই দিয়ে ফেঁসে গেছেন। 2023 সাল থেকে এবছরের মে মাস পর্যন্ত ঋণ পরিশোধের চিঠি এসেছে এমন 22 জনের নামে 250 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে UCBL এর চট্টগ্রাম নগরের পাহাড়তলি, চকবাজার ও চট্টগ্রাম বন্দর শাখা থেকে। এই ঋণ জালিয়াতির নেপথ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিবারের সদস্যরা নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে অর্থ বের করে নেন। সেই অর্থে বিশ্বের একাধিক দেশে বিপুল সম্পদ গড়ে তোলেন তারা। ইতিমধ্যে যুক্তরাজ্যে এই সাবেক মন্ত্রীর পরিবারের সম্পদ জব্দও করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরিধান করতে যাচ্ছেন নতুন রঙের নতুন পোশাক।
পুলিশের এই পোশাক পরিবর্তনের উদ্যোগ ইতোমধ্যেই বাস্তবায়নের পথে। পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কেন্দ্রীয় রাজারবাগ পোশাক ভাণ্ডার থেকে নতুন পোশাক সামগ্রী গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের নতুন পোশাকের রং নিয়ে বাহিনীর অভ্যন্তরেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক সদস্যের মতে নতুন পোশাকের রং আসলে রুচির দুর্ভিক্ষের প্রতিচ্ছবি। গত 28 অক্টোবর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি সরওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নতুন পোশাক সামগ্রী ও মালামাল বরাদ্দ দেওয়া হচ্ছে। আগামী 2 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সরকারি গাড়িযোগে রাজারবাগ পোশাক ভাণ্ডার থেকে সামগ্রী সংগ্রহের অনুরোধ জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন জেলার একাধিক কর্মকর্তা ও কনস্টেবলের সঙ্গে আলাপ করে জানা যায়, অধিকাংশ পুলিশ সদস্য নতুন পোশাকের রংকে অরুচিকর ও বেমানান বলে মনে করছেন। তবে চাকরির নিয়মের কারণে কেউই প্রকাশ্যে পরিচয় দিতে রাজি নন। দিনাজপুর কোতোয়ালি থানার এক কনস্টেবল বাঙালিয়ানাকে বলেন, এই পোশাক আর যাই হোক রুচিশীল নয় আমাদের পোশাক, অথচ তা নির্ধারণ করা হয়েছে গোপন ভোটে। মানিকগঞ্জের এক মধ্য পর্যায়ের কর্মকর্তা বলেন, পুরো কর্মজীবনে এই প্রথম পোশাক নিয়ে আতঙ্কে আছি। ডিএমপির এক কনস্টেবল বাঙালিয়ানাকে বলেছেন, সুযোগ থাকলে এই পোশাক পরতামই না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে শরণার্থী গ্রহণের নিম্নতম সীমা নির্ধারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30 অক্টোবর হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়, 26 অর্থ বছরে সর্বোচ্চ 7,500 শরণার্থী নেওয়া হবে, যা মার্কিন ও বৈশ্বিক শরণার্থী নীতি পুনর্গঠন প্রচেষ্টার প্রাথমিক ধাপ। নতুন ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, নিজ দেশে বেআইনি বা অন্যায় বৈষম্যের শিকার ব্যক্তিদের বিবেচনায় আনা হবে। শরণার্থী গ্রহণের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু আফ্রিকানার জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দেশটিতে আফ্রিকানাররা বর্ণভিত্তিক নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য তার অভিযোগ দক্ষিণ আফ্রিকার সরকার অস্বীকার করেছে। 31 অক্টোবর প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যার 10 বছর পূর্ণ হলো। 2015 সালের 31 অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে দীপনের প্রতিষ্ঠিত জাগৃতি প্রকাশনীর অফিসে ইসলামজীবী সন্ত্রাসীরা তাকে চাপাতির আঘাতে হত্যা করে। তিনি ইসলামজীবীদের জিঘাংসার শিকার আরেক মুক্তমনা লেখক ও বিজ্ঞানী ডক্টর অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। হত্যাকাণ্ডের 6 বছর পর তার স্ত্রীর করা হত্যা মামলায় 8 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে 2 জন পলাতক। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন, জিহাদের অংশ হিসাবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের যারা এই মামলায় আসামি, তাদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া। এছাড়া মানুষের মনে আতঙ্ক তৈরি করে, জননিরাপত্তা বিঘ্নিত করে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বিঘ্নিত করাও লক্ষ্য ছিল বলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন। বাজারে বেড়েছে আটার দাম। খুচরা পর্যায়ে কেজিতে আটার দাম 5 টাকা বেড়েছে। কমেছে খোলা চিনি ও কিছু সবজির দাম। আর খুচরা দোকানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা কম রয়েছে। 31 অক্টোবর শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, খোলা ও মোড়কজাত উভয় ধরনের আটার দামই বেড়েছে। ঢাকার বিভিন্ন খুচরা দোকানে গত 2 সপ্তাহ আগে মোড়কজাত আটা 2 কেজি কেনা যেত 105 থেকে 110 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। আর খোলা আটার কেজি 45 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, তবে ডিলার পর্যায়ে দাম কিছুটা বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও কিছুটা কম রয়েছে। শীতে সাধারণত চা পাতার চাহিদা বেড়ে যায়। বিক্রেতারা জানিয়েছেন, শীত আসার আগেই বেড়েছে চা পাতার দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত চা পাতার দাম কেজিতে 100 টাকা মতো বেড়েছে। বাজারে শীতের আগাম কিছু সবজি আসতে শুরু করেছে, এতে কিছু সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন 100 টাকা কেজির নিচে বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে। বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তীব্র সমালোচনার পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু প্রিন্স উপাধি কেড়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাকে উইন্ডসরের রয়্যাল লজ থেকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে রাজার ভাইকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত করা হবে। আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন।
2021 সালে স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির আওতায় ইসরায়েলকে 120 কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই দুই প্রযুক্তি জায়ান্ট। এ চুক্তির আওতায় ইসরায়েলকে তাদের উন্নত ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা দিয়েছে। এতদিন গোপন থাকা এই চুক্তির নথিপত্র সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে। ফলে এই চুক্তির নৈতিক ও আইনি দিক দিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্লাস 972 ম্যাগাজিন, লোকাল কল এবং যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানে এমন বিস্ময়কর তথ্য উঠে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী কোনো বিদেশি আদালত ইসরায়েল সংক্রান্ত তথ্য চাইলে তারা তা গোপনে টিপ অফ বা আগাম সতর্কতা হিসাবে ইসরায়েলকে জানিয়ে দেবে বলে গুগল ও অ্যামাজন এই চুক্তিতে সম্মত হয়েছিল। এই সংকেত পাঠানো হতো ইসরায়েলি শেকেলের প্রকৃতি অর্থ প্রেরণের মাধ্যমে। চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে, ইসরায়েল গুগল ও অ্যামাজনের যে কোনো সেবা ব্যবহার করতে পারবে, এমনকি এটি যদি মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তবুও কোম্পানিগুলো ইসরায়েলের অ্যাক্সেস বন্ধ করতে পারবে না। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।